উপন্যাস স্বামী পদ্মজা পর্ব ২৯। আমির হাতের ছুরি চেয়ারের ওপর রাখল, তারপর রক্তমাখা জ্যাকেট খুলে মেঝেতে ফেলল। পদ্মজা ভয়ে মিয়ে গেছে, অস্বাভাবিকভাবে ফোপাচ্ছে। খলিল যত দ্রুত সম্ভব জায়গা ছেড়ে চলে গেলেন। মজিদ তীব্র বিরক্তিতে চোখ মুখ কুঁচকে বিকৃতি রূপ ধারণ করলেন। শফিক তাদের কত কাজে লাগতো সেটাও শেষ। পদ্মজাকে তা শুরু থেকেই অপছন্দ। মেয়েটার রূপের আড়ালে তিনি আগুন দেখতে পান, যে আগুন আমিরকে ঘায়েল করে তাদের নিঃশেষ করে দেবে। কিন্তু এই মুহূর্তে আমিরকে কিছু বলে লাভ নেই, পরে সময় করে বোঝাতে হবে। মাথায় অনেক চিন্তা নিয়ে তিনিও জায়গা ত্যাগ করলেন। আমির তার গায়ে শার্ট খুলে হাত মুখে রক্ত মুছে পদ্মজার দিকে এগিয়ে আসলো। পদ্মজা আমিরের দিকে তাকানোর সাহস অবধি পাচ্ছে না। সে খুনের দৃশ্যটি বারবার দেখছে। মনে হচ্ছে এই বুঝে আমির তার চোখ দুটি, না ভাবা যাচ্ছে না। পদ্মজা নিঃশব্দে কাঁদতে থাকলো। আমির ছুতেই দূরে সরে যাওয়ার চেষ্টা করলো। আমির ২ সেকেন্ডের জন্য থামে, তারপর জোর করে পদ্মজাকে বসালো। পদ্মজার হাত পায়ের বাঁধন খুলে দিল। সঙ্গে সঙ্গে পদ্মজা বিছানার এক কোণে চলে গেল। সে স্থির হতে পারছে না। তার মন শরীর ভীষণভাবে অস্থির হয়ে আছে, মানসিকভাবে ভেঙে পড়েছে। আমির অনেকক্ষণ পদ্মজার ভয় পাওয়া দেখল, তারপর ডাকল, পদ্মজা। পদ্মজা হাঁটুতে মুখ গুজে রেখেছে। সে আমিরের ডাকে সাড়া দিল না। আমির উঁচু কণ্ঠে বলল, তুমি ভয় পাচ্ছ কেন? আমি তোমাকে কিচ্ছু করব না। তাও পদ্মজা তাকায় না। তার শরীর বিরতিহীনভাবে কাঁপছে। আমির বিছানায় উঠে আসে, জোর জবরদস্তি করে পদ্মজাকে নামিয়ে আনে বিছানা থেকে, ধমকে দেয়, 5 কল করে নিয়ে আসে A4 ঘরে। এ ঘরটা অন্যরকম, সাধারণ ঘরের মতো। পদ্মজাকে বিছানায় রাখতেই পদ্মজা আমিরকে ঝরে ধাক্কা দিল, কিন্তু অদ্ভুত, তার ধাক্কায় আমির এক আঙ্গুলও নড়েনি। আমিরকে পদ্মজার আর স্বামী মনে হচ্ছে না, মনে হচ্ছে দানব। একটা দানব দাঁড়িয়ে আছে সামনে। সে মুক্তির জন্য ছটফট করছে আর কাঁদছে। আমির পদ্মজাকে স্থির করার চেষ্টা করে। পদ্মজা কিছুতেই স্থির হয় না। সে তার মাকে খুঁজছে, মুক্তি চাইছে। ভয়ে তার শরীর শীতল হয়ে গেছে, পাত ভাঙা নদীর মতো হু হু করে কাঁদছে। আমিরের ধৈর্য ভেঙে যায়, জোরে ধমকে ওঠে, কান্না থামাও, থামাও বলছি। পদ্মজা কান্না থামানোর চেষ্টা করে, ভয়ার্ত চোখে আমিরের দিকে তাকায়। আমির আসার সময় আরভিদকে দেখেছে। আরভিদের হাতে একটা ব্যাগ ছিল। সে পদ্মজাকে রেখে দরজার কাছে এসে আরভিদকে ডেকে ব্যাগ নিল। ব্যাগে পদ্মজার ওষুধপত্র, শাড়ি, ব্লাউজ, সোয়েটার, শাল রয়েছে। যখন বের হয়েছিল তখন বাইরে লতিফা দাঁড়িয়েছিল। ফরিনা পাঠিয়েছেন পদ্মজার খোঁজ নিতে, নয়তো তিনি খাবেন না, তাই লতিফা বাধ্য হয়ে এসেছিল। আমি লতিফাকে দেখে রেগে যায়, লতিফাও ভয় পেয়ে যায়। তবে আমি রেগে কিছু বলল না, শুধু প্রশ্ন করলো কেন এসেছে। তারপর উত্তর দিয়ে দিল, পদ্মজা ভালো আছে। একটা ব্যাগে যেন পদ্মজার দরকারি জিনিসপত্র দিয়ে দেওয়া হয়। শেষ সাথে যেন বাড়ির পেছনে অপেক্ষা করে। আর 2 দিন থাকা হবে এখানে। 2 দিন পদ্মজাকে চোখের আড়াল করা যাবে না। লতিফা শেষ রাতে ব্যাগ নিয়ে আসে। আমি লতিফার কথা ভুলে যাই। তারপর যখন মনে পড়ে আরভিদকে পাঠায়। আমির ব্যাগ থেকে শাড়ি ব্লাউজ বের করে বিছানার একপাশে রাখলো। পদ্মজাকে বলল, তখন বমি করেছো, এখন আবার রক্ত লেগেছে, পাল্টে নাও। আমিরের কণ্ঠ শান্ত, স্বাভাবিক। কিছু মুহূর্তের আগের ঘটনার কোনো ছাপ নেই তার মুখে। সে পদ্মজা জবাবের জন্য অপেক্ষা করে। পদ্মজা জবাব দেয় না। তার ফোপানো ধীরে ধীরে কমে আসে, ফিরে আসে তার স্থির স্বভাবে। পদ্মজার গাল থেকে রক্ত ঝরছে। আমি তুলো এনে কিছুটা বিছানায় রাখলো, আর কিছুটা দিয়ে পদ্মজার গালের রক্ত মোছার জন্য পদ্মজার এক হাত ধরে তার দিকে ফেরানোর চেষ্টা করতে চাইল। তখনই পদ্মজা ছ্যাদ করে উঠে দূরে সরে যায়। চোখ বড় বড় করে বলল, দূরে থাকুন, রক্ত ঝরছে তো।
আমারটা আমি দেখে নিতে পারবো। পদ্মজা বাকি তুলোটুকু নিজের গালে চেপে ধরল। আমিরের আর কি বলার, সে পদ্মজার সাথে কথা বাড়ানোর সাহস পায় না। বিছানার চেয়ে অনেকটা দূরে গিয়ে কাঠের চেয়ারে বসলো। দুজন দুদিকে বসে থাকে চুপচাপ, নিস্তব্ধ শান্ত পরিবেশের জন্য পদ্মজার নিঃশব্দ কান্না করাটা শুনতে পাচ্ছে আমির। সে কথা বলতে গিয়ে দেখল তার কথা ফুটছে না। আরও দুইবার চেষ্টা করার পর কথা ফুটল। কি করবে ভেবে পাচ্ছ না? অসহায় মনে হচ্ছে নিজেকে? পদ্মজা আগুন দৃষ্টি নিয়ে তাকালো, কটাক্ষ করে বলল, আনন্দ হচ্ছে আপনার? আনন্দ হওয়ার কি আছে? কিছু নেই? না। ওই লোকটিকে খুন করে নিজেকে ভালো প্রমাণ করার চেষ্টা করছেন? নিজেকে ভালো প্রমাণ করার চেষ্টা করলে তোমার কাছে ভালো হতে পারবো? পদ্মজা থমকালো, সময় নিয়ে বলল, আপনি আমার মাকে খুন করতে চেয়েছেন। আপনি আমাকে একটার পর একটা মিথ্যে বলেছেন। আর অন্যদের সাথে নৃশংসতার কথা না হয় বাদই দিলাম, তারপরেও আমি আপনাকে ভালো মনে করব? সেটাই তো বললাম। তীব্র ঘৃণায় পদ্মজা মুখ ফিরিয়ে নেয়। আমির বলল, এসব কে বলেছে? মিথ্যে তো বলেনি। রিদওয়ান। সত্য তো? আমির উত্তর দিল না। পদ্মজা বলল, আমার নিজেকে নর্দমার কীট মনে হচ্ছে। আপনার মতো একটা মানুষের সাথে এতদিন বসবাস করেছি আমি। গোসল করে পরিষ্কার হয়ে যাও। মজা করছেন? না। তারপর তো ঠিকই ছুবেন, জোর করে অপবিত্র করে দিবেন। পুরুষ তো আপনি, পেরে উঠবে না কোনো নারী। নারী তো ভোগের জিনিস, ভোগ করে করে ফেলে দেওয়ার জিনিস। আমিরের কপালে ভাঁজ পড়ে, বলল, কবে তোমাকে জোর করেছি? আপনাকে ভালো মানুষ ভেবে, স্বামী ভেবে কখনো জোর করার সুযোগই দিইনি। ভালোবেসে না? দয়া করে ভালোবাসার নাম মুখে নিয়েন না। আমার রূপে পাগল আপনি। আমার মতো সুন্দর মেয়ে আপনি দুটো দেখেননি, এজন্য রেখে দিয়েছেন। বিয়ে করেছেন, হালাল সনন্দের অধিকার ভোগ করেছেন। আমার সৌন্দর্য যদি না থাকতো কবেই ছুড়ে দিতেন আবর্জনায়। রূপ নিয়ে অহংকার করছো, পাগল হয়ে গেছো তুমি। তাই করছি। আপনার ভাই রিদওয়ানের মনোরঞ্জনের জন্য আমাকে তুলে আনতে গিয়েছিলেন, নিজের বউকে অনচনের ভোগের জন্য আনতে গিয়েছিলেন। আমির হাসলো, হেসে বলল, তখন তুমি আমার বউ ছিলে, দেখার পর হয়েছো। আমির হাসি পদ্মজার রাগ আরো কয়েক গুণ বাড়িয়ে তুলল। আমার এই সুন্দর মুখ না থাকলে আমার জায়গা কি আপনার বিলাসবহুল বাড়িতে হতো, স্থায়ী রক্ষিতা হিসেবে? তোমার মনে হচ্ছে না তুমি বাড়াবাড়ি করছো? তোমার সাথে এমন কথাবার্তা চায় না। আপনি তো আমাকে আমার জায়গায় থাকতে দিলেন না। আমাকে আপনার স্তরেই নামতে হবে এখন, নয়তো বাঁচবো কি করে? কদিন পর তো আমার বোনদের ওপর আপনার হাত পড়বে। ব্যবসায় বিপদ পড়েছে তো। আটপাড়ার মেয়েদের। পদ্মজা আমের কথা কেড়ে নিয়ে বলল, জানি আমি, কিন্তু সেই নিয়ম ভেঙে আপনি আমাকে ঠিকই তুলে আনতে গিয়েছিলেন। মেয়ের প্রয়োজনে আমার বোনদের ওপর হাত দিবেন না তার কোনো নিশ্চয়তা আছে? যেখানে আপনি আমার মাকে খুন করতে চেয়েছিলেন। তোমার বোনদের ওপর কখনো কোনো আক্রমণ আসবে না। তুমি খুব বেশি কথা বলছো। শরীরের শক্তির সাথে তো পেরে উঠি না, তাই কথা বলে মাথা খাচ্ছ? আপনার মরে যেতে ইচ্ছে করে না? এত খারাপ কাজ করার পরে নিজেকে ক্লান্ত মনে হয় না? মনে হয় না এবার থামা উচিত? আমির মেরুদণ্ড সোজা করে বসলো, বলল, অনেক কথা বলেছো, এবার গোসল করে খাওয়া দাওয়া করে আমাকে সুযোগ দাও। কিসের সুযোগ? তোমাকে বাধার। আমাকে বের হতে হবে আবার। পদ্মজা অন্যদিকে ফিরে বসে, যার অর্থ সে গোসল করবে না। তার অসহ্য লাগছে আমিরকে। আমিরের খুন করার অভিজ্ঞতা দেখে হাতাহাতি করার সাহস মরে গেছে। এখন থেকে যা করতে হবে পরিকল্পনা মাফিক করতে হবে, নয়তো সে কিছুতেই পারবে না। মেয়েগুলোর মুক্তির আকুতি করে যে লাভ নেই সেটাও বুঝে গেছে। আমির চেয়ার ছেড়ে উঠে আসলো, খপ করে পদ্মজার হাত ধরল, বলল, যাও গোসলে।
সরুন, কিরমির করে বলল পদ্মজা। গোসলে যাও, গোসল করে খাওয়া দাওয়া করে ওষুধপত্র খেয়ে আমাকে ধ্বংস করার পরিকল্পনা করো। নাটক করছেন কেন? নাটক তো তুমিও করছো, যেভাবে কথা বলছো এটা তো তুমি না। উফ, ছাড়ুন, আমাকে বাধ্য করো না তোমাকে গোসল করিয়ে দিতে। পদ্মজা বিস্ফোরিত হয়ে তাকালো, দাঁতে দাঁত চেপে বলল, তখনই আমি মরে যাব। সেজন্যই বলছি নিচে যাও। আমি আপনার কথা শুনবো না। আমার হাতের মার কিন্তু খুব শক্ত, নরম আছে, নরম থাকতে দাও। অন্যজনকে দিয়ে মার দিয়েছেন, এবার নিচে মারাটা বাকি। মেরে দিন না এক্ষুনি, মেরে দিন না, এক্ষুনি মেরে দিন। আমি কাউকে মারতে বলিনি, কিন্তু এরকম চলতে থাকলে তুমি আমার হাতে শক্ত আঘাত পাবে। পদ্মজার চোখ ফেটে জল বেরিয়ে আসে। সে ভেজা কণ্ঠে বলল, সেদিনটাও চাই আমাকে দেখতে হবে, আমি জানি। তাহলে এখন কেন দরদ দেখাচ্ছেন? নাটক করছেন কেন? পদ্মজা, আমার দেরি হয়ে যাবে। সময়টা আমার কাছে খুব মূল্যবান। 2 দিন ধরে ঘুম হচ্ছে না, মাথা চড়ে আছে, কথা শুনো। পদ্মজা কিছু বলার মতো খুঁজে না পেয়ে থুতু ছুঁড়ে মারল। আকস্মিক ঘটনায় আমি হতভম্ব। পদ্মজা কথায় কথায় থুতু ছুঁড়ে দিচ্ছে, যা অপমানজনক, কিন্তু আমির কোনো প্রতিক্রিয়া দেখালো না। সে পদ্মজাকে জোর করে টেনে নামালো, বলল, গোসলে যাও। গায়ে জোর দেখাচ্ছেন? দেখাচ্ছি। 6 বছর তো জোরই দেখিয়েছেন, তোমার সম্মতিতে। পদ্মজা আমিরের চোখের দিকে তাকালো, শান্ত, গভীর ক্লান্ত 2টি চোখ, হিংস্রতার বিন্দুমাত্র রেশ নেই। খাড়া নাক, পাতলা ঠোঁটে হালকা গোলাপি ছাপ, থুতনিতে কাটা দাগ, এলোমেলো চুল, কপালে দারুণ 2টো ভাঁজ। উত্তপ্ত চেনা নিঃশ্বাস মুহূর্তে মনে করিয়ে দেয় প্রাণের স্বামীর কথা। কত কত আদর, সোহাগ, ভালোবাসার ছন্দ এই মানুষটাকে ঘিরে। ঘৃণার মোটা দেয়াল ভেঙে ভালোবাসার অনুভূতিটা কি অদ্ভুতভাবেই ছুঁয়ে ফেলল পদ্মজাকে। তখনই কানে ভেসে আসে রিদওয়ানের কথাগুলো, ভেসে আসে মেয়েদের চিৎকার। চোখের সামনের রঙিন পর্দাটা সরে গিয়ে হয়ে ওঠে ক্রোধী। পদ্মজা চাপা স্বরে আমিরকে জানায়, শেষ অবধি আমি পদ্মজাই থাকবো। আমির পদ্মজার স্বরেই বলল, পারবে না, আমার সাথে তুমি পারবে না। বিশ্বাস করো, গায়ের জোরে বুদ্ধির খেলায় আমার সাথে পারবে এমন মানুষ জন্মিয়েছে সেটা আমি বিশ্বাস করি না। তবে কোনো অনুভূতি জন্মালেও জন্মাতে পারে। আমিরের শেষ কথাটা দেয়ালে দেয়ালে প্রতিধ্বনি তুলে। কোনো অনুভূতি কি তরোয়ালের চেয়েও ধারালো হয়? সত্যি কি অনুভূতি কারো ধ্বংসের কারণ হতে পারে? তাহলে সেই অনুভূতি পদ্মজা কোথায় পাবে? যে অনুভূতি দিয়ে আমিরকে নিঃস্ব করে মৃত্যুর দুয়ারে পাঠানো যাবে, সেই সবে 200 বছরের পাপ। আমিরের পদ্মাবতী হয়ে উঠবে শুধুমাত্র পদ্মজা। পদ্মজার শরীর ঘামে ভিজে একাকার, প্রচণ্ড গরম লাগছে। সকালে খুব ঠান্ডা ছিল, সোয়েটার পরার পরও তার শরীর কাঁপছিল। তাই আমির পদ্মজার গায়ে শাল পেঁচিয়ে দিয়েছিল। তারপর তো আমির বেরিয়ে গেল। এখন পদ্মজা গরমে ঘামছে। সময়টা দুপুরবেলা। সূর্য আজ অনেক তেজ নিয়ে আকাশে উঠেছে। পদ্মজার হাঁসফাঁস লাগছে, গরমে মাথা ব্যথা হয়ে গেছে। বসে থাকতে থাকতে কোমরও যেন অবশ হয়ে গেছে। আশেপাশে কোনো সাড়ার শব্দ নেই। ভোরের দিকে মেয়েদের চিৎকার কানে এসেছিল। পদ্মজার কিছু করার ছিল না, সে দাঁতে দাঁত চেপে সহ্য করেছে। খট করে দরজা খুলে যায়। পদ্মজা চোখ তুলে তাকালো, আমির এসেছে। পরনে ফুল হাতা সাদা গেঞ্জি। পদ্মজা চোখের দৃষ্টি সরিয়ে নিল। আমির পদ্মজার হাত পায়ের বাঁধন খুলে দিল, তারপর শাল সরাতে চাইল। পদ্মজা বাধা দিয়ে বলল, আমি পারবো। আমির সরে দাঁড়ালো। পদ্মজা গা থেকে শাল বিছানায় রেখে সোয়েটার খুলল। তারপর কাট কাট গলায় বলল, দয়া করে আর আমাকে বাঁধবেন না। নিজের পায়ে নিজে কুড়োল মারার স্বভাব আমার নেই। বসে থাকতে থাকতে আমার কোমরের হাড় ক্ষয় হয়ে যাচ্ছে। 2-3 দিন বসে থাকলে হাড় ক্ষয় হয় না। পদ্মজা হতাশ হয়ে গেল। আমার যন্ত্রণা হয়, ঝিমঝিম করে পা। আমির ঘরের এক কোণে থাকা কাঠের বক্সের দিকে এগোতে এগোতে বলল, মামার বাড়িতে আসো নিচে, যেভাবে চাইবে সেভাবেই হবে। 21টা আমি কি জোগাড় হয়ে গেছে? অচমকা পদ্মজার এমন প্রশ্ন, তাও শান্ত কণ্ঠ। আমির বক্সের তালা খুলে একটা ছুরি বের করল। পদ্মজা জবাব দিল স্বাভাবিক কণ্ঠে,
এত সহজ নাকি? এত সব রিদওয়ান কেন যে তোমাকে বললো? আপনি আমার মাকে কিভাবে মারতে চেয়েছিলেন? পথের কাঁটা রাখতে নেই। পদজা চমকে গেল, আহত হলো। আমির কত সহজভাবে তার মাকে উদ্দেশ্য করে বলল পথের কাঁটা রাখতে নেই। পদজা কথা বলার মতো আর মন পাচ্ছে না, কষ্টেও যেন শুয়ে গেছে। শুধু তীক্ষ্ণ চোখে আমিরের পিঠের ওপর তাকিয়ে রইল। আমির উবু হয়ে কি যেন খুঁজছে। দরজা খোলা। পদজা পরিকল্পনা করল সে এখন এক দৌড়ে ধরক্তে চলে যাবে। যে ভাবনা সেই কাজ। এক পা করে পিছিয়ে যায়। আমি না দেখেই পদ্মজার উদ্দেশ্যে বলল, পালাতে পারবে না। পদ্মজা থমকে দাঁড়ালো, বলল, পালাচ্ছি না। আমির উঠে দাঁড়ালো, পদ্মজার দিকে তাকিয়ে বলল, তো কোথায় যাচ্ছ? পদ্মজা বিছানায় এসে বসলো। তার মাথা কোনো কাজই করছে না। এখানে কোনো পথ নেই, সব পথ যেন বন্ধ করা। সে ভীষণ বিরক্ত নিয়ে বলল, আমি তো আপনার কোনো ক্ষতি করছি না, করবো না। আমাকে বাঁধবেন না, অনুরোধ। ছলনার পথ নিতে চাইছো? ছলনা করবো কেন? টয়লেটে যেতে পারি না, শুতে পারি না। স্বামীর নতুন বাড়িতে এসেছি তো, নয় কি? একটু শান্তি তো দিবেন। অভিনয়ে খুব কাছে তুমি, হচ্ছে না। ভালো করে অভিনয় করো, নয়তো সাবালা সোজাসুজি বলো। পদ্মজা থমথমে খেয়ে গেল। সে সোজাসুজি আর কিছুই বলল না। এক রাত চলে গেছে, মানে আর 7 দিন বাকি। কিছু করতে পারবে তো? আমির বক্স থেকে একটা বস্তু হাতে নিল। পদ্মজার দিকে ফিরে বলল, যদি এটা ধরতে পারো, তোমার বসা সর সব কিছুর ব্যবস্থা করে দিয়ে যাব। কথা শেষ করে বস্তুটি পদ্মজার দিকে ছুড়ে মারল। পদ্মজা ধরে ফেলল। আমির আমার বক্সের দিকে তাকালো, বলল, দারুণ, আমি আমার কথা রাখবো। পদ্মজা বস্তুটির এক মাথা ধরে টান দিতেই একটা ছুরি বেরিয়ে আসে। সে অবাক হয়ে আমিরের দিকে তাকালো। আমির মনোযোগ দিয়ে কি যেন খুঁজেই চলেছে। পদ্মজা তাৎক্ষণিক ভাবল, ছুরি দিয়ে সে আমিরকে ভয় দেখাবে, ভয় দেখিয়ে সবগুলো মেয়েকে বাঁচিয়ে ফেলবে। তার উত্তেজিত মস্তিষ্ক গভীরভাবে কিছু আর ভাবল না। পরিস্থিতিকে পানির মতো সহজ ভেবে সে ধীরে ধীরে এগিয়ে গেল। আমির আর চোখে খেয়াল করল পদ্মজা আসছে, আর তার হাতে ছুরি। তাও আমির নড়ল না, ওভাবেই রইল। আমির যখন একটু দূরে, তখন পদ্মজা হাঁটা থামিয়ে দৌড়ে এসে আমিরের গলায় ছুরি ধরে বলল, সবগুলো মেয়েকে ছেড়ে দিন, নয়তো আমি আপনাকে মেরে ফেলবো। আমির হাসলো, বলল, পদ্মজা, এখানে শুটিং হচ্ছে না। পদ্মজা অপ্রস্তুত হয়ে আছে, তবুও সে ভাঙা গলায় হুঙ্কার ছেড়ে বলল, যা বলছি করুন। আমি নাচরবান্ধা স্বরে বলল, করবো না। পদ্মজার আশার পাহাড় 2 ভাগ হয়ে যায়, তবুও সে হার মানার মেয়ে না। বলল, আমাকে সহজ ভাববেন না, আমি কিন্তু স্বামী বলে ছেড়ে দেব না। এত লম্বা হয়ে লাভ কি হলো? স্বামীর গলায় ছুরি ধরতে পায়ের আঙুলের ওপর ভর দিতে হচ্ছে তোমার। এবার পায়ের পাতা মাটিতে ফেলো, নয়তো আঙুল ভেঙে যাবে। পদ্মজা দাঁতে দাঁত কিরমির করে বলল, গতকাল থেকে আপনি আমার সাথে মস্করা করে যাচ্ছেন। আমি চমৎকার কৌশলে তার জায়গায় পদ্মজাকে নিয়ে আসে, আর পদ্মজার জায়গায় সে চলে আসে, শুধু ছুরিটা আলাদা। আমির বলল, তোমার হাতে ছুরি দিয়ে সুতোও কাটা যাবে না, ভোতা ছুরি। খেয়াল না করে আমাকে আক্রমণ করতে চলে এসেছো। মস্করা আমি করছি নাকি তুমি? বাচ্চাদের মতো আচরণ করছো। বুদ্ধি হাঁটুতে চলে এসেছে। গতকালে শফিকের মৃত্যুটা তোমাকে তোমার জায়গা থেকে নড়বড়ে করে দিল, সেখানে আমার সাথে যুদ্ধ ঘোষণা করছো। বোকামে। এখন আমি যদি তোমার গলায় শিরাটা কেটে ফেলি, আমার হাতে ছুরি কিন্তু ভোতা না। পদ্মজার মেরুদণ্ড সোজা হয়ে যায়। আমির এমনভাবে চেপে ধরে ছুরি ধরেছে যে মনে হচ্ছে এক্ষুনি আমি তার প্রাণ নিয়ে নেবে, কিন্তু আমি সেটা করল না। পদ্মজাকে আলগা করে দিল। পদ্মজা ছাড়া পেয়ে দূরে সরে দাঁড়ালো। আমির বলল, আগে ঘোর কাটিয়ে নিজের অবস্থানে ফিরে আসো। কথা শেষ করে যখনই আমির বের হবে, তখনই পদ্মজা প্রশ্ন করল, এত মন্দ ভাগ্য কেন হলো আমার? আমির জবাব না দিয়েই চলে গেল। পদ্মজা মেঝেতে বসে ডুকরে কেঁদে উঠল। সে কোন দিকে যাবে, কি করবে? দিকদিশা পাচ্ছে না। এত ভেবেও কোনো কুলকিনারা পেল না। আমি যদি তাকে বেঁধে না যায়, তবে সে কিছু করার চেষ্টা করত, কিন্তু সেটা কখনোই হবে না। আমির বোকা না,
সে খুব সতর্ক এবং চালাক। পদ্মজা কান্না করা ছাড়া করার মতো আর কিছু পাচ্ছে না। নিজের কপাল চাপড়ে শুধু কান্না করারই সুযোগ আছে এখানে। আমির হ্যান্ডকাপ নিয়ে আসলো, পদ্মজার হাতে হ্যান্ডকাপ পরিয়ে দিল। পদ্মজা কিছু বলল না, আমিরও বলল না। হ্যান্ডকাপ পরিয়ে আমি তার মতো চলে গেল। বের হওয়ার পূর্বে আরভিদকে বলল, পদ্মজার হাতে হ্যান্ডকাপ পরানো আছে, যদি এখানে হাঁটাহাঁটি করে কিছু বলো না। আমি বড় দরজায় নতুন তালা দিয়েছি, চাবি একটা, আর সেটা আমার কাছে। যাই করুক বের হতে পারবে না। আরভিদ বলল, যদি আমাকে আক্রমণ করে? ও হাত ছাড়া কাউকে আক্রমণ করতে পারে না, তাই নির্ভয়ে থাকবে। যা ইচ্ছে করুক পাতা দিবে না, মনে করবে পিঁপড়ে ঘোরাঘুরি করছে। আরভিদ বলল, জি স্যার। মেয়েগুলোকে খাবার দিবে, আমার আস্তে আস্তে অনেক রাত হবে। জি স্যার। আমি রাফেদকে নিয়ে বেরিয়ে পড়ল। যাওয়ার পূর্বে ভালো করে সব কিছু দেখে নিল। পদ্মজা তারা তার ক্ষতি হতে পারে এমন কোনো পদ আছে নাকি? নেই। আমি নিশ্চিন্তে বেরিয়ে যাই। পদ্মজা হাঁটুতে মুখ গুজে বসে আছে। আচমকা খেয়াল হলো তার হাত বন্দি, কিন্তু পা বন্দি না, দরজাও খোলা। সে তড়িঘড়ি করে উঠে দাঁড়ালো, বেরিয়ে আসলো বাইরে। চারিদিকে নির্জন, থমথমে। সে আগে প্রতিটা ঘর দেখলো। এটুতে রিদওয়ান ঘুমোচ্ছে, বাকি ঘরগুলো খালি। সে পা টিপে টিপে স্বাগতম দরজা পেরিয়ে ধরক্ত দরজার সামনে এসে দাঁড়ালো। ধরক্তের মানে সে মনে মনে ভেবে নিয়েছে ধর্ষণ এবং ধ্বংস থেকে নেওয়া রক্তটা বোধহয় এদের মনের আনন্দ, তাই নামকরণ হয়েছে ধরক্ত। পদ্মজা দরজা ধাক্কা দিতেই আরফিদ সামনে এসে দাঁড়ালো। মৃদুল সাইকেল নিয়ে বড় সড়কে পূর্ণার জন্য অপেক্ষা করছে। তারা রায়পুর মেলায় যাবে, আজ শেষ দিন। পূর্ণার নাকি অনেক দিনের ইচ্ছে রায়পুর মেলায় যাওয়ার, কিন্তু হেমলতা কখনো মেলায় যেতে দেননি। তিনি সবসময় ভিড় থেকে মেয়েদের দূরে রেখেছেন। পূর্ণা তার বন্ধুদের কাছে শুধু শুনেছেই, কখনো যায়নি। কথায় কথায় যখন মৃদুলকে সে বলল তার ইচ্ছের কথা, মৃদুল তাৎক্ষণিক পূর্ণাকে জানালো, আমি তোমারে নিয়ে যাবো, কাল দুপুরে বড় সরেকে এসে পড়বা, বোরকা বইরা আসবা। মৃদুল অপেক্ষা করতে করতে বিরক্ত হয়ে ওঠে। তখন দূরের খেতে দেখা যায় পূর্ণাকে, কালো বোরখা পরা, অপতমস্ত গড়না দিয়ে ঢেকে রাখা, মাথার ওপর তুলে রেখেছে নিকাব। সড়কের দুই পাশে বিস্তীর্ণ ক্ষেত, ক্ষেতের আইল ধরে ছুটে আসছে পূর্ণা। ওড়নার আংশিক অংশ বাতাসে উঠছে। মৃদুল মনোমুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। পূর্ণা মৃদুলের কাছে এসে হাঁপাতে থাকলো। হাঁপাতে হাঁপাতে বলল, অনেক দেরি হয়ে গেছে তাই না? বড় মা আসতেই দিচ্ছিল না। মৃদুল পূর্ণার পাতলা ত্বকের মুখশ্রীতে দৃষ্টি নিবদ্ধ রেখে বলল, কি বইলা আইসো? কিছুই না, বলছিলাম সুরজ চাচার বাড়িতে যাব। তখন বলো কোথাও যাওয়া যাওয়নি, আপা জানতে পারলে নাকি বড় আম্মার ওপরে রাখবে, তাই না বলেই চলে এসেছি। চিন্তা করবো তো, না বলে কতবার বের হয়েছি, কিছু হবে না। মৃদুল তাড়া দিয়ে বলল, তাইলে তো হইলই, তাড়াতাড়ি উঠো, যাইতে সময় লাগবো। পূর্ণা এতক্ষণে সাইকেল খেয়াল করল। সে বলল, সাইকেলে করে যাব? মৃদুল ফিরে তাকায়, বলো তাহলে কি দিয়ে যাইবা? হাইটা গেলে বাড়ি আইতে আইতে আজকে সারা রাইতি লাগবো। মৃদুলের পেছনে থাকা খালি জায়গাটায় পূর্ণা তাকালো। মৃদুলের খুব কাছে, আর এখানে বসে মৃদুলের পেট জড়িয়ে ধরতে হবে? ভাবতেই পূর্ণার হাড় হিম হয়ে আসে। এতদিনের পরিচয় একজন আরেকজনের হাতও ধরেনি, আর আজ এত কাছে বসে পেট জড়িয়ে ধরতে হবে? পূর্ণা ঢোকিলে মিনমিনিয়ে বলল, সাইকেল দিয়ে যাব না আমি। মৃদুলের ভ্রুযুগল বেঁকে যায়। সে ধমকে ওঠে, নাটক করতেছো কেন? তাড়াতাড়ি উঠো আর মুখটা ঘুরো, মানুষ দেখবো। সূর্যের কিরণ এসে পড়ে মৃদুলের চোখে মুখে। স্নিগ্ধ চকচকে ফর্সা মুখের সাথে বেঁকে যাওয়া দুটি ভ্রু কি সুন্দর করেই না মানিয়েছে। পূর্ণা সেদিকে চেয়ে থেকে কিছু বলতে পারল না। নিকাব দিয়ে মুখ ঢেকে মৃদুলের পেছনে বসলো। মৃদুল মৃদু হাসলো। যা চোখে পড়ল না পূর্ণার। মৃদুল সাইকেলের চাকায় পা দিতেই পূর্ণা খামচে ধরে মৃদুলের শার্ট। মৃদুলের সর্বাঙ্গে একটা অজানা সুন্দর অনুভূতির উথাল পাথাল ঢেউ ওঠে। পূর্ণার বুকে ঝিম ঝিম শব্দ হচ্ছে। নিঃশব্দ এত বেশি এলোমেলো হয়ে পড়ে যে
পূর্ণার মনে হচ্ছে এক্ষুনি সে মারা যাবে। মৃদুল আটপাড়া পার হয়ে পূর্ণার উদ্দেশ্যে বলল, কাঁপতেছো কেন? পূর্ণা কিছু বলতে পারল না। কি লজ্জা! সে কাঁপছে সেটাও মৃদুল টের পাচ্ছে। পথের দুই দিকে যত দূর চোখ যায় বিস্তীর্ণ মাঠ, কোথাও কোনো মানুষ দেখা যাচ্ছে না। পূর্ণা দূরে চোখ রেখে চুপ করে রয়েছে। মৃদুল বলল, পূর্ণা। এ কেমন মায়াময় ডাক! পূর্ণার হৃদয়ে ওঠা অপ্রতিরোধ তুফান বেড়ে যায়। বুকে এত জোরে জোরে শব্দ হচ্ছে কেন? যদি মৃদুল শুনে ফেলে, সে তো লজ্জায় মরেই যাবে। মৃদুল আবার ডাকলো, পূর্ণা। পূর্ণা জুবুধুবু হয়ে উত্তর দিল, কি? আমার হাত পা অবশ হইয়া যাইতেছে কেন? আমারও। সাইকেল থেমে গেল। মৃদুল পূর্ণাকে বলল, নামো। পূর্ণা নামলো। মৃদুল বলল, সাইকেল দিয়ে আর যাওন যাইব না, দূরে থাকা ভালা। তোমার সোয়া বিজলির মতন বাইরিতেছে আমারে। মৃদুলের কথা শুনে পূর্ণার খুব হাসি পেল। সে হাসি আটকে রাখলো না, হেসে ফেলল। যদিও হাসি দেখা যায়নি, তবে মৃদুল বুঝতে পারল পূর্ণা হেসেছে। সে মুখ ভার করে বলল, হাসো হাসো, হাসবাই তো, আর একটু হলে মরেই যেতাম। পূর্ণা সশব্দে হেসে উঠল। মৃদুল বলল, হয়েছে, আর হাসা লাগবো না, হাঁটো। মাঠের মাঝখান দিয়ে যাই, কি বলো? তাহলে তাড়াতাড়ি যেতে পারবো। পূর্ণা হ্যাঁ সূচক মাথা নাড়ালো। বলো, সাইকেল কি করবেন? হাত দিয়ে ঠেলে নিয়ে যাব। দুজন তাড়াতাড়ি পা চালিয়ে রায়পুর চলে আসে। মেলায় ঢুকতেই আসরের আজান পড়ে যায়। পূর্ণার মাথায় যেন বাজ পড়ে। সে ভীত কণ্ঠে বলল, আসরের আজান পড়ে গেছে, বাড়ি কখন যাব? একটু পর তো সন্ধ্যা হয়ে যাবে, আসুন চলে যাই। মাত্র তো আইলাম, কিছু কি না, এরপর যেমনে দেরি হয়ে যাবে। খালি চুড়ি আর লিপস্টিক হলেও নিয়ে যাবা, আসো। মৃদুল শক্ত করে পূর্ণার হাত ধরল। এই প্রথম মৃদুল তার হাত ধরেছে। সঙ্গে সঙ্গে পূর্ণার মনে হয় চারিদিকে সব ভিড় কোলাহল থেমে গেছে, থমকে গেছে নাগরদোলনা। পূর্ণার মনের আঙিনা জুড়ে নৃত্য শুরু হয়। সে ভুলে যায় তার বাড়ি ফেরার তারা। মৃদুল যেদিকে নিয়ে যায় সেদিকে ছুটে যায়। চারিদিকে কত শব্দ, কত মানুষ, রং বেরঙের কত শাড়ি, গহনা, চুড়ি। কিছুই পূর্ণার চোখে পড়ছে না। শুধু অনুভব করছে একটা পুরুষালী শক্ত হাত তার হাত শক্ত করে ধরে রেখেছে। মনে মনে এই মানুষটাকে সে ভালোবাসে, রঙিন রঙিন স্বপ্ন দেখে। এই সমাজে বিয়ের বাজারে সাদা কালোর ভেদাভেদ করবে জেনেও সে ভালোবাসে। গায়ের রং মেনে কি আর ভালোবাসা হয়? মৃদুল একটা চুড়ির দোকানের সামনে গিয়ে দাঁড়ালো। 8 ডজন চুড়ি কিনলো। পূর্ণা মানা করেছে, মৃদুল শোনেনি। চুড়ি কেনার পর মৃদুল বলল, অন্য কিছু দেখো, নুপুর নিবা না? পূর্ণা মাথা নাড়ালো। সে নুপুর নিবে। সে একটা একটা করে নুপুর দেখা শুরু করলো। মৃদুল 1 ডজন সুতার চুড়ি হাতে নিল। চুড়িগুলো নিজের চোখের সামনে ধরল। চুড়ির গোল ফাঁকা অংশে পূর্ণার মুখটা ভেসে ওঠে। নিকাপ মাথার ওপর তুলে রাখা, চিকন নাকে নাক ফুলটা জল জল করছে। পূর্ণা একজোড়া নুপুর হাতে নিয়ে মৃদুলের দিকে তাকালো। মৃদুল দ্রুত চুড়ি সরিয়ে নিল, অন্যদিকে তাকালো। পূর্ণার ঠোঁটে হাসি ফুটে ওঠে। কথা ছিল শুধু চুড়ি লিপস্টিক কিনে চলে যাবে, অথচ মৃদুল পারলে পূর্ণার জন্য পুরো মেলাটাকে কিনে ফেলে। পূর্ণা মৃদুলের পাগলামি দেখে অবাকের চরম পর্যায়ে। এত কিছু নিচ্ছে, সব জিনিস রাখার জন্য বড় ব্যাগও কিনেছে। পূর্ণা মৃদুলকে চাপা স্বরে প্রশ্ন করলো, এত কিছু কেন নিচ্ছেন? মৃদুল বলল, জীবনে প্রথম আমার জন্য শাড়ি জুতা কিনছিলাম, আজ যখন আবার সুযোগ পাইছি মেয়ে মানুষের জন্য কেনাকাটা করার, কিনতে দাও। সন্ধ্যার আজান কানে আসতেই পূর্ণার গলা শুকিয়ে যায়। সে খপ করে মৃদুলের হাতের বাহু খামচে ধরে কাঁদো কাঁদো স্বরে বলল, আমার আর কিচ্ছু লাগবে না, জীবনে আর মেলায়ও আসবো না, বাড়ি নিয়ে চলুন। কাঁদতেছো কেন? আচ্ছা, আর কিছু কিনবো না, বাজারে যাই, এরপরে বাড়ির যাবো। মেলায় প্রবেশ করার পূর্বে রায়পুরের বাজারের এক দোকানে মৃদুল তার সাইকেলটা রেখে এসেছে, যাওয়ার সময় নিয়ে যাবে। দোকানদার মসজিদ হাওলাদারের নাম শুনে
মৃদুলকে বাসায় যেতে বলেছিল। মৃদুল বলেছে আর একদিন যাবে। তারা মেলা থেকে বের হতে প্রস্তুত হয় তখন একজন লোক মৃদুলের পিঠ চাপড়ে বলল, মৃদুল না? মৃদুল পরিচিত কারো কণ্ঠ পেয়ে উৎসুক হয়ে ফিরে তাকালো। লোকটিকে দেখে চিনতে পারলো। বলল, আরে গফুর ভাই, কেমন আছেন? এই তো ভালোই আছি। রায়পুরে কি মেলায় আইছেন? ছোট বোনটা জামের বাড়ি আইহানে, তোমার সাথে গেলা আইদা? বউ নাকি? বিয়ে করলা কবে? পূর্ণা আড়ষ্ট হয়ে চোখ নামিয়ে নিল। মৃদুল আর চোখে পূর্ণাকে দেখলো, তারপর বলল, জি ভাই, বউ। মাসখানেক হইল। তখনই পূর্ণা মৃদুলের পিঠে চিমটি কাটলো। মৃদুল লাউ করে ওঠে। গফুর উৎসুক হয়ে তাকিয়ে আছে, তাই সে জোরপূর্বক হেসে বলল, আজকে অনেক শীত, শীতে চিমটি মারে। আচ্ছা ভাই, আজ আসি। রায়পুর কার বাড়িতে আইসো কইলা না তো? অলন্দপুরে আইসি, ফুপুর বাড়িতে। এখন যাই ভাই। মজিদ হাওলাদার তোমার ফুপুর ভাসুন না? জি। মানুষটারে দেখার অনেক ইচ্ছা ছিল, অনেক ভালো কথা উনি। মৃদুল ধৈর্যের বাঁধ ভেঙে যায়। সে দাঁতে দাঁত চেপে ঠোঁটে হাসি ফুটিয়ে বলল, চইলা আইয়েন, আমি তো আসি, আমার এখন যাইতে দেন। যাও মিয়া। মেলার বাইরে এসে পূর্ণা বলল, বউ বললেন কেন? মৃদুল বলল, তো কি কইতাম, গ্রামে তোমারে আমারে মানুষ এক লগে কথা কইতে দেখে, হাঁটতে দেখে, এতেই নিন্দা করে। এখন যদি কেউ জানে সন্ধ্যাবেলা আমার সাথে এত দূরে মেলায় আইসো, কি হইব জানো? এজন্যই বউ বলেছেন। পূর্ণার কণ্ঠে অভিমান টের পাওয়া গেল। মৃদুল মুচকি হাসলো, বলল, আর কি জন্য বলবো? পূর্ণা কিছু বলল না। শীতে তার হাত পা অবশ হয়ে আসছে। এখানে অনেক বাতাস। হাঁটতে হাঁটতে মৃদুল বলল, ভয় হইতেছে না? পূর্ণা অবাক হয়ে জানতে চাইল, কিসের ভয়? পরপুরুষের সাথে রাতের বেলা এত দূরে আসো, যদি কিছু হয়ে যায়? মৃদুলের কথা শুনে সত্যি সত্যি ভয় পেয়ে যায় পূর্ণা। সন্দিহান দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকে মৃদুলের দিকে। মৃদুল পূর্ণার তাকানো দেখে হেসে উঠল। পূর্ণা ভ্যাবাচাকা খেয়ে গেল। আমতা আমতা করে বলল, হাসছেন কেন? তোমার ভয় পাওয়া দেখা। মৃদুল হো হো করে হাসতে থাকলো। পূর্ণার খুব রাগ হয়। সে মৃদুলকে ফেলে সামনে হাঁটতে থাকে। মৃদুল পেছনে ডাকে, আরে খাড়াও। বাজারে অনেক ভিড়, চিৎকার চেঁচামেচি, মারামারি লেগেছে বোধহয়। মৃদুল পূর্ণা রায়পুরে ছোট বাজারের ঘাটের সামনে দাঁড়িয়ে আছে। এত ভেচাল দেখে মৃদুল পূর্ণাকে বলল, তুমি এইখানে খাড়াও, এদিকে কেউ নাই, আমি যাইতেছি আর আইতেছি। পূর্ণা চারপাশ দেখলো। ঘাটে অনেক নৌকো, ট্রলার বাঁধা, কেউ নেই, সবাই বোধহয় বাজারে। মানুষ ঝগড়া করতে সময় পেল না, মৃদুল চলে গেল। পূর্ণা কাচুমাচু হয়ে দাঁড়িয়ে রইল। দূর থেকে ইঞ্জিনের শব্দ আসছে। কোনো ট্রলার এদিকেই আসছে। গা হিম করা ঠান্ডা। পূর্ণার ব্যাগ থেকে নতুন কেনা শাল বের করে গায়ে জড়িয়ে নিল। এবার ঠান্ডা কম লাগছে। ট্রলারের ছাদে বসে আমির সিগারেট ফুঁকছে। তার এক পা ঝুলছে। শীতের তীব্রতায় আমিরের রক্ত চলাচল বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। তবুও উঠে গিয়ে শীতবস্ত্র ব্যবহার করছে না, সহ্য করছে। নদীর জলে চেয়ে থেকে কিছু ভাবছে। তার মাথায় প্রচণ্ড ব্যথা। 3-4 দিন ধরে সারাক্ষণ কপালের রগগুলো দপদপ করছে। সারাদিন দৌড়দৌড়ি করছে। খুব ঝুঁকি নিয়ে এইবার তারা মেয়ে শিকার করেছে। কখন কোন ভুল হয়ে যায় কে জানে। সারাক্ষণ একটা আতঙ্ক কাজ করে। আমি যে ট্রলারে বসে আছে সে ট্রলারটি ঘাটে বাঁধা। তাদের আরও 4টা ট্রলারও পাশে আছে। আমিরের ডান পাশে একটা ইঞ্জিনের ছোট নৌকো এসে থামলো। নৌকো রয়েছে মজিদ, খলিল, সাথে আরও 2 জন লোক। তাদেরকে দেখে আমির দ্রুত সিগারেট ফেলে দিল। ছাদ থেকে নামলো। মজিদকে ভক্তির সাথে সালাম দিল। মজিদ গম্ভীর স্বরে সালামের উত্তর দিয়ে বলল, এখানে কি করছো? আমির বাধ্য ছেলের মতো বলল, মেলায় এসেছি, আম্মা পাঠিয়েছেন। তাড়াতাড়ি ফিরো। জি আব্বা। মজিদের সাথে থাকা 2 জন লোক মজিদের সাথে বুকে বুক মিলিয়ে বলল, তাইলে এখন আসি ভাই। মজিদ বলল, যে আসুন, শুক্রবার কিন্তু আসবেন। আরে আসবো আসবো, আপনি দাওয়াত করবেন আর আমরা আসতাম না। মজিদ হেসে বলল, সাবধানে যাবেন। লোক দুটি চলে যেতেই আমি ছাদে উঠে বসে
আর একটা সিগারেট ধরালো। তীক্ষ্ণ চোখে মজিদের দিকে তাকিয়ে বলল, সব চাপ কি আমার ওপরেই? অন্যদের নাকে সর্ষে তেল দিয়ে আরাম করা হচ্ছে। আরে আব্বা আমার, আমরা তো আছি। খলিল বাঁকা স্বরে বলেন, সারা বছর তো আমরাই এইখানে দৌড়াই, এই কয়দিন তোর। খলিল পুরো কথা শেষ করতে পারলেন না। আমির বাধা দিয়ে খুব বিরক্তি নিয়ে বলল, তুই চুপ থাক। তো স্যারারে বলবি কাল বিছানা ছাড়তেই, নয়তো ওর ইঞ্জিনে এমন আঘাত করবো, সামনে না বিয়ে করতে যাচ্ছে সেই বিয়ে ভেস্তে যাবে। আমির, চাচাকে তুই তো গাড়ি করতে নিষেধ করেছি না অনেকবার? মানুষ শুনলে কি বলবে? মানুষের জন্যই ওরে চাচাটা কি, আর তোমার জন্যই ও বেঁচে আছে, নয়তো ওর দেহ এতদিনে পচা মাটির সাথে মিশে যেত। খলিলের মুখটা অপমানে থমথমে হয়ে যায়। প্রতিদিন আমিরের অপমান, দুর্ব্যবহার সহ্য করতে হচ্ছে। বিন্দু মাত্র সম্মান করে না। খলিল মসজিদের পাশ থেকে দূরে গিয়ে বসেন। মসজিদ মুখ দিয়ে চকারান্ত শব্দ করে বললেন, কেন যে তোরা নিজেদের মধ্যে ভেজাল করিস? এতে তো আমাদেরই দল দুর্বল হয়ে যাবে। আমি নির্বিকার কণ্ঠে বলল, কাউকে লাগবে না, আমি একাই যথেষ্ট। বললেই তো হবে না, একা চলা যায় না। আরে যাও তো। আমিরের মেজাজ তুঙ্গে। মজিদ সময় নিয়ে বললেন, এত রেগে আছিস কেন? আমির চোখ বড় বড় করে তাকালো। তার চোখ দুটি লাল, ভয়ঙ্কর রেগে আছে সে। মজিদ আর কথা বাড়ালেন না। নৌকো ছেড়ে দেওয়া হয়। চোখের পলকে দূরে হারিয়ে যায় নৌকোটি। ট্রলারের ভেতর থেকে মন্তু বেরিয়ে আসে। আমিরকে বলে, ভাই, শরীরে সামলানি চাইতেছে না। যেভাবে সামলানো যায় সেভাবে সামলা। চুলের মুঠি ধরে মা বাপ তুলে গালি দিবি। মেয়েরা ছেলেদের মুখে নোংরা গালাগাল শুনলে দুর্বল হয়ে যায়, ভয় পায়। এ কথার কতবার বলবো? মন্তু ভেতরে চলে যায়। আমি সিগারেটের ধোঁয়া শূন্যে উড়িয়ে খাটের ওপর ভিটায় তাকালো। একটা বোরখা পরা মেয়ে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে। তার প্রখর দৃষ্টি মেয়েটিকে নিশানা করে। রাফেদ বাজার থেকে রং চা নিয়ে আসে। আমি রাফেদকে বলল, খাটের মুখে মানুষ আছে? না স্যার, বাজারে এক দোকানদার আর এক দোকানদারের মাথা ফাটিয়ে দিয়ে রক্তারক্তি অবস্থা, সবাই ওখানে। আমি চারপাশে চোখ বুলিয়ে নিল, কেউ নেই। রাফেদকে বলল, ওই যে মেয়েটিকে দেখছো, নিয়ে আসো। রাফেদ ভ্যাপা চাকা খেয়ে গেল। এত ঝুঁকি নিয়ে খোলা জায়গায় শিকার। সে ঢোক গিলে বলল, কি বলেন স্যার, এভাবে? তো সময় আছে হাতে, এখন ঝুঁকি নিতেই হবে। পারলে মানুষের মাছ থেকেও তুলে আনতে হবে। মন ধরে নিয়ে যাও, কোনো রকম বিপদ ছাড়া মেয়েটিকে নিয়ে আসবে। আমি জায়গা ছেড়ে দূরে চলে যাই। রাফেদের কথা সে শুনল না। তার বারবার মনে হচ্ছে পদ্মজাকে মায়া দেখিয়ে এভাবে ছেড়ে এসে সে ভুল করে ফেলেছে। কেন ভুল মনে হচ্ছে জানে না। পদ্মজা একবার খুন করেছে। এছাড়া সে খুব সাহসী, বুদ্ধিমতী। সে চাইলে বুদ্ধি দিয়েও অনেক কিছু করতে পারে, কিন্তু কি করবে? বের হতে তো কোনোভাবেই পারবে না। মেয়েগুলোর ঘরে ঢুকতে পারবে, কথা বলতে পারবে, এর বেশি কিছু না। তবুও মনটা কুগাইছে। ভুল হয়েছে মনে হচ্ছে। সে নিজেকে নিজে প্রশ্ন করে, আমি কি কোনো বোকামি করে ফেললাম? ওদিকে সব ঠিক আছে তো? রাফেদ হা করে আমিরের যাওয়া দেখলো। তারপর একটা কাছের বোতল থেকে তরল কিছু ঢেলে নিল রুমালে। মন্তুকে নিয়ে ট্রলার থেকে নামলো। তাদের লক্ষ্য অপেক্ষারত কালো বোরখা পরা মেয়েটি। তবে কি এবার আমির পূর্ণা স্বীকার করতে চলেছে? জানতে চাইলে পাশে থাকুন। সকলকে ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।